করতে পারেন, যেটা আপনার বাগের সংখ্যা অনেক কমায় দিবে। যেমন আমি গত ক্লাসে বা এর আগের ক্লাসে মনে হয় বলছিলাম যে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় কিনা অলওয়েজ চেক করতে হবে। যদি আমার কোডে কোনো কিছুকে হঠাৎ জিরো দিয়ে ভাগ করে ফেলি, পুরা কোডটাই হচ্ছে ওর মাথা খারাপ হয়ে যাবে, ও আর সামনে আগাইতে পারবে না। মানে এরর, ও হচ্ছে রান টাইম এরর খাবে, মানে কোনো একটা বাগের কারণেও প্রোগ্রামটা আর সামনে চালাই নিতে পারবে না। সো আমাকে সবসময় চেক করতে হবে আমি কোনো পজিশনে আমার কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করার সম্ভাবনা আছে কিনা। সো বেসিক্যালি যখন আমি রিপিটেডলি কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ভাগ দিব, তো আমি যে হরটা দিয়ে ভাগ দিব সেটা কখনো জিরো হয়ে যাচ্ছে কিনা এটা আমাকে মাথায় রাখতে হবে। যদি জিরো হয়ে যায় তখন আমি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ওই ভাগটা আর করব না। সো এভাবে আমরা একটা বাগ অ্যাভয়েড করতে পারি আর কি। সো বেসিক্যালি এগুলা হচ্ছে প্রোগ্রামিং বেস্ট প্র্যাকটিসেস। সো এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দেওয়ার চেষ্টা করব আমরা। জি স্যার। ওকে, স্যার সো আমাদের কি এই প্রোগ্রাম এইটার পরে কি আর কোনো ক্লাস আছে প্রোগ্রাম নাকি একটাই স্যার? প্রোগ্রাম আমার জানা মতে এরপর আপনাদের আরেকটা কোর্স আছে, যে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড সিস্টেম ডিজাইন। সো ওইটা বেসিক্যালি প্রোগ্রামিং বলা যায় না, এটা হচ্ছে আমি যে প্রোগ্রামিংগুলো করতেছি সেটা আমার কম্পিউটার আসলে কিভাবে এক্সিকিউট করতেছে। মানে আমি তো অনেকটা বাংলা কথা টাইপের জিনিসপাতি লিখি, তাই না? জি আহ, মানে এগুলো স্টিল মানুষ বুঝতে পারে। আমি এখানে যেগুলো লিখছি মানুষের বুঝার মতো, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারে যে কম্পিউটার তো 1 0 ছাড়া কিছু বুঝে না। সো এই জিনিসটাকে সে কিভাবে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ সে কিভাবে এক্সিকিউট করে, এবং সিপিইউর সাথে সিপিইউ আসলে কি করে, র্যাম কি করে, এই ধরনের জিনিসগুলো আর কি। মানে সেখানে হচ্ছে এক্স্যাক্টলি ভিতরে হার্ডওয়্যার লেভেলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে মাইক্রো প্রসেসর অ্যান্ড সিস্টেম ডিজাইনে, যাতে আমি ওই ধরনের সিস্টেম ডিজাইন করতে পারি বা ওই ধরনের এক্সিস্টিং সিস্টেমের উপর যাতে আমি কাজ করতে পারি। সো বেসিক্যালি ওই কোর্সেও আপনাকে কিছু প্রোগ্রামিং করতে হবে, কিন্তু এটা হচ্ছে অনেক লোয়ার লেভেল প্রোগ্রামিং। আমরা স্যার এখানে আমি করে আসছি স্যার। সরি। জি স্যার আমি করে আসছি এগুলো। আমি তো স্যার হচ্ছে শেষ ব্যাচে। আমি সোহানুর রহমান বলছি স্যার। আচ্ছা আমাদের আচ্ছা, এই হ্যাঁ কোর্সটা হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। সো তো এই আপনার তো অলরেডি হয়ে গেছে, সো বাকি যারা আছে তারা ভবিষ্যতে এটা পাবে আর কি। সো কিন্তু এখানে স্টিল আপনার একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করতে হবে, এটা হচ্ছে অনেক লোয়ার লেভেল প্রোগ্রামিং। মানে ওইখানে আপনার দুইটা ভেরিয়েবল যোগ করতেই অনেক কাহিনী করে ফেলতে হবে। এখানে তো আমরা জাস্ট এ প্লাস বি সমান সি লিখে দিচ্ছি, এ আর বি এর ভ্যালু যোগ হয়ে সি এর ভিতর ঢুকে যাচ্ছে, ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে হচ্ছে আপনাকে রেজিস্টার ডিক্লেয়ার করতে হবে, একটা রেজিস্টারে ভ্যালু নিতে হবে, তারপর ওই দোনোটা রেজিস্টারকে যে অ্যাড অপারেশন করবেন এই জন্য অ্যাড ইনস্ট্রাকশন দিতে হবে, অনেক হাবিজাবি ঝামেলা আছে। আবার রেজাল্টটা নিয়ে আরেকটা রেজিস্টারে সেভ করতে হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে একদম হার্ডওয়্যার লেভেলে গিয়ে আমি প্রোগ্রাম করব, লোয়ার লেভেল প্রোগ্রামিং। এবং ওইটার মাধ্যমে বুঝছি আমি স্যার। বোঝার চেষ্টা করব যে লোয়ার লেভেলের সিস্টেমটা কিভাবে কাজ করে। ওকে। আর আর কোনো প্রোগ্রামিং কোর্স, আচ্ছা সোহানুর রহমান, আর কোনো প্রোগ্রামিং কোর্স কি আছে আপনাদের? নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা এগুলাতে কি আপনাদেরকে ম্যাটল্যাব প্রোগ্রামিং এগুলা কিছু দেখায় নাকি? সরি, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ওনার কথা তো শুনতেছি না আমি। উম, আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি, যখন উনি ফিক্স করবে ইস্যুটা তখন ওনার মন্তব্য শুনবো আর কি। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার, আচ্ছা দেখা স্যার যাচ্ছে আমাদের স্যার। যে অ্যাসাইনমেন্টটা হলো এটা স্যার মিড টার্মের অ্যাসাইনমেন্ট তাই তো স্যার? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার মিড টার্মের অর্ধেক আর কি, 15 নম্বর। তাই স্যার? আমি ভাবছিলাম সম্পূর্ণ মিড টাইম কমপ্লিট। না না, আরও একটা অ্যাসাইনমেন্ট থাকবে মিড টার্মে।
আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে লাইক প্রোগ্রামিং এর আর কোনো কোর্স আছে নাকি, আর কোনো কোর্সে প্রোগ্রামিং করায় নাকি? না স্যার, আর কোনো কোর্সে প্রোগ্রামিংটা নাই। কারণ স্যার আমাদের তো স্যার হচ্ছে ট্রিপল এ স্যার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। হুম, তো আমাদের হচ্ছে সব বিষয়ে মোটামুটি জ্ঞান থাকবে স্যার। তো যদি আমরা সিএসসি তে পড়তাম তাহলে আমাদের আরেক অনেক না ডিটেলস কোর্স ওইটা থাকতো, তো কিন্তু আর বুঝতে নাই পারছি, স্যার। বাট নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা এই ধরনের কোর্সে স্যার মেবি আমাদের ম্যাথ ম্যাটল্যাব। ল্যাবের কিছু কিছু কাজ আছে, হ্যাঁ ম্যাথ ল্যাবের কিছু কিছু কাজ আছে যেখানে স্যার আপনার হচ্ছে আপনার যেমন সিমুলেশন করানো হবে, এগুলো স্যার ল্যাবের ভিতরে পড়ে। ইলেকট্রনিক্স টু বা হচ্ছে স্যার সার্কিট এর ভিতরে পড়ে স্যার মনে হয় এটা। আচ্ছা, সো বেসিক্যালি আপনার হচ্ছে কোনো কোনো কোর্সে ম্যাটল্যাব প্রোগ্রামিং করতে হইতে পারে, যেহেতু আমরা এটা অ্যাকচুয়ালি যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সত্য। আমাদের অ্যাকচুয়াল রিয়েল লাইফ প্রবলেমগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। সো আমার একটা বিশাল ডেটা থাকে, ওই ডেটা থেকে অ্যানালাইসিস করে আমাকে কিছু একটা বের করতে হয়। সো ওই ধরনের কাজগুলা করার জন্য আমার ম্যাটল্যাব বলে একটা সফটওয়্যার আছে, ওইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলগুলো ওখানে অলরেডি ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। সো ফর এক্সাম্পল আপনি কোনো কিছুর ফুরিয়ে অ্যানালাইসিস করবেন, এফএফটি বের করবেন, এগুলা কি ভবিষ্যতের কোর্সে জানবেন। বা হচ্ছে ফুরিয়ে টুরিয়ে বাদ দেন, ধরেন একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান বাইর করতে চান। এখন ইকুয়েশনটা যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো হয়, তখন আপনি সিম্পলি একটা বাইনোমিয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে খাতায় এই কাজটা করতে পারেন। কিন্তু ইকুয়েশনটা যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বিএক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউব, মানে এক্স এর উপর পাওয়ার যদি বেশি হয়, তখন দেখবেন যে আপনি খাতায় আর করতে পারতেছেন না। সো এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করার জন্য ওইখানে ম্যাটল্যাবে প্রোগ্রাম লিখাই আছে, আপনি জাস্ট ওগুলো ধরে ধরে ব্যবহার করবেন। সো বেসিক্যালি ওইটা হচ্ছে আপনাকে কঠিন কঠিন ম্যাথ খুব সহজে সলভ করতে সাহায্য করবে আর কি, ম্যাটল্যাব প্রোগ্রামটা। স্যার আমরা হ্যাঁ। যে প্রোগ্রামগুলো স্যার এই যে কোড ব্লকসের মাধ্যমে করি, হুম হুম। ওই প্রোগ্রামগুলো তো স্যার আমরা সেভ করলে পরবর্তীতে ওই প্রোগ্রামটা ওপেন করতে পারি না স্যার। যার কারণে কোড ব্লকসের ভিতর থেকে কপি করে ডকুমেন্ট ফাইল করা লাগে স্যার। এর কারণটা কি? আমি আপনার কোয়েশ্চেন 100% বুঝি নাই। সো আপনি কোড স্যার ব্লকসে একটা কোড আমরা, করছেন। জি স্যার, হ্যাঁ। ওই তা- প্রোগ্রামটা যদি স্যার সেভ করি স্যার, হ্যাঁ। সেভ করার পরে ধরেন আমি কোড ব্লকসটা কাইটা দিলাম, হুম ক্লোজ করে দিলাম। হুম হুম তো কাইটা দেওয়ার পরে ওই প্রোগ্রামটা যখন আমি সেভ ফাইলটাকে ওপেন করব, হুম। তখন ওই ফাইলটা সরাসরি কোড ব্লকসে ওপেন হয় না স্যার, বা ওটা ও কোনো ফাইলই আচ্ছা ওপেন হয় আচ্ছা। না স্যার। যার না কারণে এটা ওখানে স্যার যে এই যে ডট ওয়ার্ড সি ফাইল করতে হয়। ফাইলটা আছে, ডট সি যে ফাইলটা আছে, ওইটা আপনার কোড ব্লকসে ওপেন হওয়া উচিত। সব সময় হবে না, বাট ডট সি ফাইলটা, হ্যাঁ আপনার হয়, ওনার হয় না কোনো কারণে। সো জিনিসটা হচ্ছে আমি বলি, সো আপনার যে ডট সি ফাইলটা আছে সেটা কোড ব্লকসে ওপেন হওয়া উচিত। সে আরও অন্যান্য কিছু ফাইল তৈরি করে, ডট ও ফাইল হাবিজাবি, ওগুলা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, কিন্তু ওই ডট সি ফাইলটা কোড ব্লকসে ওপেন হওয়া উচিত। সো ডট সি স্যার একটা ফাইলটা ফাইল যদি, ওপেন হয় না স্যার, আমি দেখছি স্যার। হ্যাঁ, সো আপনি জাস্ট ডট সি ফাইলটা যদি ওপেন না হয়, তাহলে ওইটার উপর রাইট ক্লিক করবেন, ঠিক আছে? জি স্যার। রাইট ক্লিক করে ওইটার প্রপার্টিসে যাবেন, ঠিক আছে? ডট সি ফাইলটার জি স্যার। প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে দেখবেন যে ডট সি ফাইলটা ওপেন করার জন্য একটা ডিফল্ট সফটওয়্যারের নাম ওখানে লেখা আছে। ওইটা মেবি নোটপ্যাড থাকবে বা ব্রাউজার থাকবে, কোনো একটা উইয়ার্ড জিনিস থাকবে। সো আপনি ওইটা চেঞ্জ করে কোড ব্লকস করে দিবেন, তাহলে এরপর থেকে আপনার যত ডট সি ফাইল আছে সবগুলা কোড ব্লকসে ওপেন হবে। স্যার ওইটা তো স্যার আমি একটা সেভ ফাইলে প্রপার্টিজ ওপেন করে দিচ্ছি স্যার। তো ওই যে চেঞ্জ অপশনে গেলে স্যার, হুম। আপনার এই কোড ব্লকসটা তো স্যার শো করতেছে না, নোটপ্যাড শো করে স্যার। হ্যাঁ, সো নোটপ্যাডটাকে চেঞ্জ করে কোড ব্লকস যেভাবে হোক আনতে হবে আর কি আপনাকে। আর আপনি হচ্ছে আহ, আচ্ছা আমি চেঞ্জ ডিফল্ট অ্যাপ ফর ফাইল টাইপ ইন উইন্ডোজ 10, সো এরকম কিছু যদি সার্চ দেন, এখানে হচ্ছে ডিটেলড ইনস্ট্রাকশন পাবেন কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এই লিঙ্কটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। সো আপনি বেসিক্যালি ডট সি ফাইলের জন্য আপনার অ্যাপটা চেঞ্জ করে কোড ব্লকসে নিয়ে যাবেন।
ঠিক আছে? স্যার আপনি একটুখানি স্যার কষ্ট করে ওই কোড ব্লকসটা একটু স্যার ওপেন করে একটা ব্ল্যাঙ্ক পেজ খোলেন তো স্যার, খুলে একটু স্যার সেভ ফাইলে যান তো, কোন ফাইলটা আপনি সেভ করেন একটু দেখি স্যার। ওকে, এটা এখনো আমাদের ক্লাস স্টার্ট করা হয়নি। আচ্ছা, আমরা এরপরে আর কোনো কোয়েশ্চেন নিব না। সো এখানে আমি হাবিজাবি কিছু লিখলাম, কন্ট্রোল এস, তারপরে এটাকে সেভ করলাম হচ্ছে হাবিজাবি ডট সি। ঠিক আছে, এটা আমি সেভ জি করছি। স্যার। এখন আপনি বলতেছেন যে ওইখানে আমি যদি ওই লোকেশনে যাই তাহলে এটা আর পাবো না নাকি? না পাবো স্যার, কিন্তু স্যার ওপেন করতে পারি না। স্যার আপনি এই ব্ল্যাঙ্ক পেজটা এখন কাইটা যান স্যার, যেটা চেক করছেন আচ্ছা, দাঁড়ান একটু। কোড ব্লক থেকে। ওকে, কোড ব্লকস থেকে কেটে দিলাম, নো প্রবলেম। জি স্যার, এখন স্যার যেই ফাইলটা সেভ করছেন যেই জায়গায় ওই লোকেশনে যান। ওকে, কোথায় এটা হচ্ছে? না, এখানে এআরএস, এখানে সেভ করছি। এই যে হাবিজাবি ডট সি, তাই তো? এটা এখন জি স্যার। ক্লিক করলে কি হবে এটাই জানতে চাচ্ছেন? দেখি স্যার। জি স্যার, হ্যাঁ হ্যাঁ জি স্যার, ওটা ক্লিক করলে তো কোড ব্লক ওপেন হওয়ার কথা, কিন্তু হয় না। আচ্ছা, আমার ক্ষেত্রে ডট সি ফাইলটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়েছে। সো এটা হচ্ছে ওর ডিফল্ট, যেহেতু আমি এই জিনিসটা আমার এডিটর হিসাবে ইউজ করি আমার অন্য কাজে আর কি। সো স্যার ওইটার প্রপার্টিজ দিলে কি হবে? হ্যাঁ, এখানে আপনি চাইলে এটার ডট সি ফাইলের প্রপার্টিজ চেঞ্জ করতে পারেন। জি স্যার, এটা চেঞ্জ। মোর এই যে স্যার ট্যাবস। আমার এইগুলো আছে স্যার, ওই যে আপনার যে অনেকগুলো আসছে না, আমার এরকমটা আছে না, শুধু নোটপ্যাডটা আছে স্যার। আচ্ছা, সো বেসিক্যালি এখানে আমারও আমারও হচ্ছে কোড ব্লকস আসে নাই। সো বেসিক্যালি আপনাকে ওই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। বাট আমি আপনাকে বুঝছি। আরেকটু ইজি ওয়ে দেখাই দিই। ঠিক আছে, যে আপনি জি স্যার। ওই ফাইলের উপর ডাবল ক্লিক না করে আপনি জি স্যার। এভাবে করতে পারেন জিনিসটা। সেটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাবেন। আপনি জি এমনিতে কি স্যার। করেন, নিউতে ক্লিক করে এমটি ফাইল তৈরি করেন সব সময়, তাই না? জি স্যার। এটা জি না করে করবেন কি, ওপেনে টিপ দিবেন, যেহেতু আপনি এখন এক্সিস্টিং একটা কিছু ওপেন করতে যাচ্ছেন। ওপেনে ক্লিক দিলে দেখেন আপনার এই যে একটু এরকম একটা ফাইল ব্রাউজার চলে আসবে। তারপর যেমন এখন এটা অলরেডি এখানে আছে, কোড এক্সাম্পলস এর ভিতর আছে, আমি জানি যে এরএস এর ভিতর আমার জিনিসটা আছে, এই যে হাবিজাবি ডট সি। এটা এখন আমি ডাবল ক্লিক করলাম, এই যে এটা ওপেন হয়ে গেল। সো আপনি হচ্ছে বাইরে থেকে ক্লিক না করে কোড ব্লকস এর ভিতরে এসে জাস্ট ওপেন করতে পারেন আপনার ফাইলের লোকেশনে গিয়ে। ঠিক আছে, এই যে ফাইলে যাবেন, তারপর ওপেনে যাবেন, তারপর যা যা করা দরকার করবেন। ঠিক আছে? বুঝছি স্যার, হ্যাঁ হ্যাঁ এইভাবে করলে ওপেন হয়। এভাবে করলে আর আপনার মানে অপারেটিং সিস্টেমের কিছু চেঞ্জ করতে হবে না। বেসিক্যালি জি স্যার। উইন্ডোজ হচ্ছে এই জন্য প্রোগ্রামারদের জন্য ভালো জিনিস না। উইন্ডোজ প্রোগ্রামারদের জন্য বেটার হচ্ছে লিনাক্স। সেখানে আমারও লিনাক্সে সুইচ করা উচিত। আচ্ছা, যাই হোক, ওইটা অন্য ডিসকাশন, আমরা ওদিকে আর না যাই। ওকে, আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে স্ট্যাটিক অ্যারে। স্ট্যাটিক অ্যারে এবং স্ট্যাটিক অ্যারের সাহায্যে কিভাবে সার্চ এবং সর্ট করা যায়। সো এখন যদি এগুলো মেক সেন্স নাও করে, পরবর্তীতে মেক সেন্স করবে। কি হলো এটা? ওকে, সো স্ট্যাটিক অ্যারেতে হ্যাঁ, এইখানে আমি আপনাদেরকে যে লেকচার শিটগুলো দিই এগুলো বেসিক্যালি বালা গুরুস্বামীর বই থেকে কিছু অংশ তুলে দিই আর কি। সো আমি যেই অংশগুলো তুলে দিই ওই অংশগুলো আপনাকে অ্যাটলিস্ট একবার রিডিং করতে হবে, আপনার কোনো কিছু মুখস্থ করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট একবার
রিডিং পড়তে হবে, তখন হচ্ছে ক্লাসের মেটেরিয়ালগুলো আর একটু ক্লিয়ার হবে। সো এখানে বেসিক্যালি যে কথাটা বলছে, আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন ভেরিয়েবল দেখে আসছি না, ক্যারেক্টার, ইন্টেজার, ফ্লোট, ডাবল, এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবল দেখে আসছি। সো আমরা যখন ইউজার থেকে ডেটা নিতাম বা ইউজারকে কোনো একটা ডেটা শো করতাম, সেটা হচ্ছে আমরা ভেরিয়েবলের থ্রুতে নিতাম, ভেরিয়েবলের থ্রুতে দিতাম, বা ইন্টারমিডিয়েট আমার কোনো টেম্পোরারি ভেরিয়েবল লাগলে সেটা আমি ডিক্লেয়ার করতাম। কিন্তু এই জিনিসটার একটা অসুবিধা আছে। আহ, এই জিনিসটার অসুবিধা হচ্ছে একটা ভেরিয়েবলে আমি তো একটাই মাত্র ভ্যালু স্টোর করতে পারবো, তাই না? জি স্যার। তাহলে আপনার ফর এক্সাম্পল আপনাদের ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, এখন আহ, প্রত্যেকের ধরেন উচ্চতা নিয়ে আপনি একটা কিছু ক্যালকুলেশন করতে চান। তাহলে 50 জন স্টুডেন্টের উচ্চতা নেওয়ার জন্য আপনার কয়টা ভেরিয়েবল লাগবে? আর 50টা। 50টা ভেরিয়েবল লাগবে, কারণ 50টা ডেটা, তাহলে বেসিক্যালি 50টা ফ্লোট টাইপের ভেরিয়েবল লাগবে, যেহেতু হাইটের দশমিক হইতে পারে। সো 50টা ফ্লোট টাইপের, স্টুডেন্ট 1 এর হাইট, স্টুডেন্ট 2 এর হাইট, স্টুডেন্ট 3 এর হাইট, স্টুডেন্ট 4 এর হাইট, এরকম করে কি আপনি পুরো প্রোগ্রামে 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন? এটা কি মেক সেন্স করে? জি না স্যার, তখন স্যার আমরা লুপের মাধ্যমে করতে পারি স্যার। সো লুপের মাধ্যমেও কি আপনি 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন? 10টা 10টা করে করতে পারি স্যার 5 বারে। 10টা করে কিভাবে করবেন? লাইক 50টা ভেরিয়েবল, এখন আপনি এদের সবাইকে যোগ করতে চান, তাহলে যোগ করলে আমার ও, কি করতে হবে? ফর এক্সাম্পল এরকম যেমন স্যার আমরা n ইকুয়াল টু so n আমি প্লাস যদি আই সাম করতে চাই, তাহলে v1 প্লাস v2 প্লাস v3 এগুলো সব লিখতে হবে না? 50 পর্যন্ত লিখতে হবে না? সো 50টা স্যার ভেরিয়েবল কি লজিক্যাল কিনা, মানে এই জিনিসটা কি পসিবল কিনা? তারপর আপনি চিন্তা করেন যে আপনার 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু আগামীকাল এসে 2 জন স্টুডেন্ট যোগ হইলো, তাহলে এই নতুন 2 জন স্টুডেন্টের জন্য তো ভেরিয়েবল আপনার প্রোগ্রামেই নাই। সো বেসিক্যালি আপনার প্রোগ্রামটা ভুল হয়ে যাবে পরের দিন, কারণ নতুন 2 জন স্টুডেন্টের জন্য তো আপনি হিসাব নিকাশ করতেছেন না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সো আমার যখন এরকম অনেক অনেক ডেটা চলে আসবে এবং সবগুলা ডেটার উপর আমার একই সাথে বিভিন্ন রকম অপারেশন চালাইতে হবে, ওদেরকে যোগ করতে হবে, ওদেরকে অ্যাভারেজ করতে হবে, ওই 50টা ডেটা থেকে আমার কোনো একটা পার্টিকুলার ডেটা খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল ওই 50 জনের মধ্যে কার কার হাইট 5 ফিট 4 ইঞ্চি আমাকে খুঁজে বের করতে হবে। সো আবার হচ্ছে ফর এক্সাম্পল ওই 50 জনকে আমার হাইটের ক্রমানুসারে কম উচ্চতা থেকে বেশি উচ্চতা অনুযায়ী সাজাইতে হবে। সো এই ধরনের কাজগুলো যদি আমার করতে হয়, তাহলে আমার ডেটাটাকে তো অবশ্যই ভেরিয়েবলের ভিতর আনতে হবে। আর কিন্তু ভেরিয়েবলের ভিতর আনলেও দেখা যাচ্ছে আমার 50টা আলাদা আলাদা ভেরিয়েবল হয়ে গেছে, মানে জিনিসটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, খুবই মানে লাইক এটা ম্যানেজেবল হবে না। সো এই জন্যই হচ্ছে আমাদের অ্যারের কনসেপ্টটা। সো অ্যারে বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আপনার ভেরিয়েবল থাকবে একটাই, ভেরিয়েবল থাকবে শুধুমাত্র স্টুডেন্ট হাইট, ভেরিয়েবলের নাম হচ্ছে স্টুডেন্ট হাইট, কিন্তু এটার বিভিন্ন ইন্ডেক্স থাকবে। ফর এক্সাম্পল স্টুডেন্ট হাইট 0-তে গিয়ে আমি প্রথম ফার্স্ট স্টুডেন্টের হাইট পাবো, আবার স্টুডেন্ট হাইট 1-এ যদি যাই তাহলে আমি সেকেন্ড স্টুডেন্টের হাইট পাবো। সিমিলারলি স্টুডেন্ট হাইট 3-তে যদি যাই তাহলে থার্ড স্টুডেন্টের হাইট পাবো। তাহলে বলেন তো আমার যদি যে স্টুডেন্টের রোল 22, তার হাইট পাইতে হইলে আমাকে কি করতে হবে? 21-এ যেতে হবে স্যার। 21-এ যাইতে হবে। সো বেসিক্যালি আমার স্টুডেন্ট হাইট 21-এ গেলে আমি হচ্ছে 22তম স্টুডেন্টের, 22nd স্টুডেন্টের হাইটটা আমি পেয়ে যাব। সো বেসিক্যালি এখন আমার আর 50টা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না,
আমি যদি কম্পাইলারকে বলে দিই যে স্টুডেন্ট হাইট বলে একটা অ্যারে আছে, স্টুডেন্ট হাইট বলে একটা অ্যারে আছে যেটাতে 50টা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টেজার থাকতে পারে। সো 50টা ইন্টেজার যেটার মধ্যে থাকবে। সো প্রথম পজিশনে একটা ইন্টেজার থাকবে, দ্বিতীয় পজিশনে দ্বিতীয় ইন্টেজারটা থাকবে, এভাবে 50তম পজিশনে গিয়ে লাস্ট ইন্টেজারটা থাকবে। সো আমি হচ্ছে একবারেই 50টা জিনিস ডিক্লেয়ার করে দিলাম না, অনেক ইজি হয়ে গেল না? জি স্যার। সো এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, অ্যারে আসলে কি করে। আচ্ছা, এরপর আমরা এটা দিয়ে কোড করতে যাওয়ার আগে বেসিক্যালি আমরা যেই সব কম্পিউটারে কাজ করতেছি, যে মডার্ন কম্পিউটারগুলো আমরা চালাচ্ছি, যেগুলোকে আমরা প্রোগ্রাম করতেছি, সেগুলোর বেসিক আর্কিটেকচার, মানে বেসিক্যালি আপনারা যেটা মাইক্রো প্রসেসর অ্যান্ড সিস্টেম ডিজাইন কোর্সে ইন ডিটেলসে পড়বেন, সেই বেসিক আর্কিটেকচারটা আমাকে একটু হইলেও জানতে হবে, মানে অ্যাটলিস্ট একটু হইলেও জানা বেটার, তাহলে আমার প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো অনেক সহজে মাথায় ঢুকবে আর কি। ঠিক আছে? সো এই মডার্ন কম্পিউটারগুলা যেই ফরম্যাটে চলে সেটাকে আমি সিম্পলি দুইটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে র্যাম। সো র্যাম মানে কি কেউ বলতে পারবেন? র্যামের ফুল ফর্ম বলতে পারবেন? স্যার, স্যার র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, মেমোরি, এক্স্যাক্টলি, র্যান্ডম অ্যাক্সেস অ্যাক্সেস মেমোরি। মেমোরি। র্যামটা দুই রকম হয়ে থাকে স্যার, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। হ্যাঁ, অত জটিল কনসেপ্টে আমরা যাব না, জাস্ট র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এই কথাটার মধ্যেই কিন্তু ওর ডেফিনেশন আছে। সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে এরকম একটা জিনিস, এটা এভাবে যাইতে যাইতে, ফর এক্সাম্পল এটা 4 GB হইতে পারে, বা এটা এতই বেশি যে এই ঘরগুলোর সংখ্যা এতই বেশি যে আমরা বলতে পারি যে এটা ইনফিনিটি পর্যন্ত গেছে। সো বেসিক্যালি আপনার র্যামটা হচ্ছে এরকম 0 1 2 3 4 5 এভাবে যাইতে যাইতে অনেক বড় বড় সংখ্যা পর্যন্ত যায়। এগুলো তো রেজিস্টার না স্যার, বিভিন্ন রকম। না, এটা হচ্ছে মেমোরি লোকেশন। সো ও বেসিক্যালি মেমোরি আপনার লোকেশন। মেমোরি হচ্ছে আর কিছুই না, এরকম একটা কতগুলা থাক 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 জায়গা, যেখানে প্রত্যেকটা থাকে আপনি একটা কিছু স্টোর করতে পারবেন। সো প্রত্যেকটা তাকে আপনি কি স্টোর করতে পারবেন? প্রত্যেকটা তাকে আপনি একটা করে ওয়ার্ড স্টোর করতে পারবেন। ঠিক আছে? সো এই ওয়ার্ড জিনিসটা কি? 8 বিট স্যার, 1 ওয়াট সমান 8 বিট। আহ, হ্যাঁ, লাইক অনেক পুরানো কম্পিউটারে 1 ওয়ার্ড সমান 8 বিট ছিল, যেমন হচ্ছে আমার 8 বিট বা 1 বাইট ছিল। বাট আপনার এখন মডার্ন তো কম্পিউটারগুলোতে সাধারণত, মানে আপনি যে এখন কম্পিউটারে কিলোবাইট কোড হচ্ছে করেন না। সেখানে 64 বিট পর্যন্ত থাকে আর কি। একটা ওয়ার্ড মানে 64 বিট বা 8 বাইটস। ঠিক আছে? 8 8 64, প্রত্যেকটা ওয়ার্ডে 64 বিট করে থাকে। ঠিক আছে? সো এটা এটা ম্যাটার করে না, প্রত্যেকটা ওয়ার্ডে কয়টা বিট থাকে এটা ম্যাটার করে না, আপাতত ম্যাটার করে না আমাদের জন্য। সো বেসিক্যালি এই 64 বিটটা এমনভাবে চুজ করা হয়েছে যাতে হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে যে কাজগুলা করি সেগুলা যাতে মানে অ্যাটলিস্ট করা যায়। ফর এক্সাম্পল 64 বিট মানে এটা 2 টু দি পাওয়ার 64 রকম কম্বিনেশন সম্ভব। সো আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার 64 পরিমাণ মেমোরি অ্যাড্রেস করতে পারবো এটা দিয়ে। সো এটা হচ্ছে বিশাল একটা নাম্বার, এটা আপনি মানে খাতায় লিখে শেষ করা যাবে না 2 টু দি পাওয়ার 64 আসলে কতটুকু। এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন, অনেক বড় একটা নাম্বার। সো যেহেতু আমার ওয়ার্ড সাইজ হচ্ছে 64 বিট, তার মানে আমি এত বিটের একটা মেমোরি অ্যাড্রেস করতে পারবো। সো এই জিনিসগুলো এখন মেক সেন্স না করলে কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে যাচ্ছি যে একটা ওয়ার্ডে 64 বিট করে থাকবে, তাহলে প্রত্যেকটা থাকে কত করে থাকবে? 64 পরিমাণ, 64টা বিট থাকবে। আবার আমরা প্রত্যেকটা বিট সমান জানি একটা 1 অথবা একটা 0, তাহলে এরকম 64টা 1 অথবা 0 আমার প্রত্যেকটা
থাকে হচ্ছে স্টোর হয়ে থাকবে, তাই না? সো এখন যদি আমি আপনাকে বলি যে আমাকে 3 নাম্বার অ্যাড্রেসে যেই 64 বিট স্টোর করা আছে সেটা আমাকে এনে দাও, ঠিক আছে? সো 3 নাম্বার বিটে যে 64 বিট ডেটাটা আছে, 101011 এরকম টাইপের একটা 64 বিটের ডেটা আছে। সো এটা হচ্ছে আমার র্যাম, এটা হচ্ছে আমার সিপিইউ। সো সিপিইউ বলতেছে যে সরি, র্যামের 3 নাম্বার অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেটা আমাকে খুঁজে দাও। তাহলে বেসিক্যালি র্যাম যেটা করবে, সাধারণত আপনি হইলে কিভাবে যাবেন, আপনি গুনতে গুনতে যাবেন না যে আমি 0 নাম্বার তাক থেকে শুরু করব, 0 নাম্বার তাকে ডেটাটা আছে নাকি দেখবো, তারপর 1 নাম্বার তাকে আছে কিনা দেখবো, 2 নাম্বার তাকে আছে কিনা দেখবো। সো বেসিক্যালি আমরা এই জিনিসগুলো গুনে গুনে যাব না। আমি যদি একটা র্যাকে দেখি, অ্যাটলিস্ট আমি গুনে গুনে যাব যে 3 নাম্বার তাক কোনটা, তাই না? এই ব্যাপারটা জি কি স্যার। বুঝতে পারছেন? যদি জি একটা স্যার। মানুষ দেখতো, সে হচ্ছে উপর থেকে গুনে গুনে যাইতো যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। সো বেসিক্যালি আমি যদি তাকে বলি যে 1 কোটি নাম্বার তাকে ডেটাটা এনে দাও, সে হচ্ছে প্রথম থেকে গুনা শুরু করতো, 0 1 2 3 4 5 6 এভাবে করে 1 কোটি পর্যন্ত গুনতো। সো জিনিসটা খুবই পেইনফুল না? আমি জাস্ট 64 বিট ডেটা চাই, সেটার জন্য যদি আমার 0 থেকে 1 কোটি পর্যন্ত সবগুলা ঘুরে ঘুরে আসা লাগে, তাহলে জিনিসটা তো পেইনফুল হয়ে গেল, তাই না? সো এই জন্য হচ্ছে আমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে, আপনি যদি ওকে অ্যাড্রেসটা ঠিক মতো বলে দিতে পারেন, আপনি যদি ওকে বলে দিতে পারেন যে আমি 1 কোটি মানে 10⁸ নাম্বার অ্যাড্রেসে কি আছে সেটা আমি দেখতে চাই, তাহলে সে জাস্ট একটা অপারেশনে, মানে একবারই সে র্যামের দিকে তাকাবে এবং র্যাম থেকে এই 10⁸ লোকেশনে গিয়ে যে ডেটাটা আছে সেটা সিপিইউতে নিয়ে আসবে, ঠিক আছে? এই জন্য ও হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমি চাইলে দুপ করে 1 কোটির নাম্বার স্লটে গিয়ে ডেটাটা পড়ে আসতে পারি, 1 কোটি নাম্বার অ্যাড্রেসে গিয়ে ডেটাটা পড়ে আসতে পারি, আবার চাইলে দুপ করে 5 নাম্বার অ্যাড্রেসে গিয়েও ডেটাটা পড়ে আসতে পারি। তো বেসিক্যালি আমাকে হচ্ছে 1 কোটি থেকে 5 নাম্বার পর্যন্ত হেঁটে হেঁটে বা কোনোভাবে স্ক্রল করে করে আসতে হবে না, আমি র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি যে কোনো মেমোরি লোকেশন। বুঝতে পারছেন? সো র্যান্ডম অ্যাক্সেসের আইডিয়াটা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। সো বেসিক্যালি আমার মডার্ন কম্পিউটারগুলোতে একটা পার্টিকুলার ওয়ার্ড সাইজ থাকবে, যেটা সাধারণত 64 বিট হয়। আর একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থাকবে, যেখানে মেমোরিগুলো সিকোয়েন্সুয়ালি অ্যাড্রেস বাই অ্যাড্রেস এভাবে স্টোর করা আছে, 0 1 2 3 এরকম বিভিন্ন মেমোরি অ্যাড্রেস আছে। এবং আমার সিপিইউ যদি সে অ্যাড্রেসটা জানে আর কি, কততম অ্যাড্রেস সে অ্যাক্সেস করতে চায়, তাহলে যে কোনো অ্যাড্রেসে গিয়ে একটা র্যান্ডম ডেটা, যে কোনো একটা র্যান্ডম অ্যাড্রেসে গিয়ে সে ডেটা ধরে আনতে পারে। এমন না যে 10 নাম্বার অ্যাড্রেসে যাইতে হলে আমার 0 থেকে সবগুলা অ্যাড্রেস পড়ে পড়ে তারপর 10 নাম্বারে আসতে হবে। সে হচ্ছে একটা অপারেশনে, এটাকে বলে O1। সো বেসিক্যালি একটা অপারেশনের মাধ্যমে সে একটা একটা ওয়ার্ড পড়ে ফেলতে পারবে। সো বেসিক্যালি ওর যদি একটা ওয়ার্ড পড়তে হয় তাহলে একটা অপারেশন লাগে, তাহলে এনটা ওয়ার্ড যদি পড়তে হয় তাহলে কয়টা অপারেশন লাগবে? স্যার এন সময় অপারেশন একটা একটা স্যার। সরি একটা কিভাবে? আমি একবারে স্যার। আপনি কিন্তু একটাই অ্যাড্রেস পড়তে পারি। একবার যখন আমার জি স্যার। সিপিইউ থেকে আমি কমান্ড দিই, আমি কিন্তু একটাই অ্যাড্রেস পড়তে পারি। তাহলে স্যার আমার এন যদি হলো স্যার এন কমন স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমার যদি মেমোরিতে এনটা অ্যাড্রেস পড়তে হয় তাহলে আমাকে এন বার কমান্ড দিতে হবে, তাই না? সো বেসিক্যালি এই এখানে তো স্যার জিনিসটাকে বলা হচ্ছে O(1), সো O(n). সো আমার যদি এনটা অ্যাড্রেস পড়তে হয় তাহলে আমাকে এন বার কমান্ড দিতে হবে।
সো এটাই হচ্ছে ওয়ার্ড র্যামের ধারণা। স্যার এন হচ্ছে মেমোরি লোকেশন সংখ্যা। এন হচ্ছে আমি কয়টা ডেটা স্টোর করতে চাই মেমোরিতে, বা কয়টা ডেটা মেমোরি থেকে আমি পড়ে নিয়ে আসতে চাই। সো ফর এক্সাম্পল, এনটা অনেক সময় বিট সংখ্যা বলে না স্যার? হুম হুম, সরি, এনটাকে অনেক সময় বিট সংখ্যা বলে না স্যার? বিট সংখ্যা বলতে? না স্যার, সরি স্যার, আমি অন্য বিষয়ে কথা বলছিলাম। আচ্ছা, আহ, না, এন এন কিছুই না, এন হচ্ছে জাস্ট আমি ডিফাইন করছি যে ফর এক্সাম্পল আমার একটা ডেটা পড়তে আমার একটা অপারেশন করতে হয়, তাই না? তাহলে এনটা ডেটা পড়তে হলে এনটা অপারেশন করতে হবে না, আমি জাস্ট সেই কথাটাই বলতে যাচ্ছি। স্যার বুঝছি। ওকে, সো আমরা হচ্ছে একটা প্রোগ্রামের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি এখন। সো বেসিক্যালি আমরা যে অ্যাভারেজের প্রবলেমটা করছিলাম, ওইটা আমরা দেখছিলাম যে তিনটা জিনিসের অ্যাভারেজ করতে হলে আমার তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সো বেসিক্যালি আমার যদি 10টা জিনিসের অ্যাভারেজ করতে হয় তাহলে 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা তো অনেক পেইনফুল হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা অ্যাভারেজের প্রবলেমটা হচ্ছে অ্যারে দিয়ে সলভ করার চেষ্টা করি। সো বেসিক্যালি আমার একটা অ্যারে ডিফাইন করতে হবে। সো এই অ্যারেটাতে আমি কি রাখবো সেটা আমাকে আগেই বলে দিতে হবে। সো অ্যারেতে আমি বিভিন্ন কতগুলো ইন্টেজার নাম্বার রাখবো। সো আমার অ্যারের টাইপ হচ্ছে ইন্টেজার। সো আমার অ্যারের একটা নাম দিতে হবে, ভেরিয়েবলের যেরকম নাম দিতে হয় অ্যারেরও নাম দিতে হয়। সো অ্যারের একটা নাম দিলাম নাম্বারস। দেন অ্যারে বোঝানোর জন্য আমার দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? দেন আমাকে অ্যারেটার একটা সাইজ ডিক্লেয়ার করতে হবে, যে এই নাম্বারস অ্যারেতে আমি কয়টা জিনিস অ্যাকচুয়ালি রাখবো। সো ফর এক্সাম্পল আমি অ্যাট মোস্ট 10টা নাম্বারের অ্যাভারেজ করতে চাই, তাহলে আমি নাম্বারসের ভিতর 10 রাখবো, ঠিক আছে? মানে 10টা ইন্টেজার নাম্বার আমি নাম্বারসে রাখতে চাই, ঠিক আছে? এখন দেখেন, যখন আপনি এই কোডটা কম্পাইলারকে বলবেন, সে আসলে কি করবে? সে করবে কি, আপনার মেমোরি তো এরকম, সো মেমোরি 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তো 1 2 3 এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ফর এক্সাম্পল এটা n, এটা n+1, এরকম চাইতে চাইতে এটা একদম 4 GB, মানে এটা অনেকগুলা ওয়ার্ড সে স্টোর করতে পারে, ঠিক আছে? সো এখন আপনার এই কোডটা চলার পরে বেসিক্যালি আপনার কম্পাইলার যা করবে, সে হচ্ছে নাম্বারস নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে। ফর এক্সাম্পল এই জায়গায় এসে সে নাম্বারস নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, এই জায়গাটা হচ্ছে নাম্বারস। কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, সে যদি জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতো তাহলে সে জাস্ট এই জায়গাটাকেই নাম্বারস বলতো। কিন্তু এখন যেহেতু অ্যারে ডিক্লেয়ার করছে, সে করবে কি, এর পরে আরো 9টা লোকেশন নিবে, এরপর আরো 9টা লোকেশন নিয়ে, মানে n+10 পর্যন্ত যাবে, সরি বেসিক্যালি n+9 পর্যন্ত যাবে। তাহলে এই যে 0 1 2 3 টোটাল 10টা লোকেশন হয় না? আচ্ছা, আমি হচ্ছে এটা আর একটু সিম্পলি 5টার জন্য বুঝাই, নাম্বারস। সো নাম্বারটা প্রথম নাম্বারটা এখানে স্টোর করবে, তারপরে n+1-এ গিয়ে আরেকটা নাম্বার স্টোর করবে, n+2-তে গিয়ে আরেকটা নাম্বার স্টোর করবে, n+3-তে গিয়ে আরেকটা নাম্বার স্টোর করবে,
n+4 গিয়ে আরেকটা নাম্বার স্টোর করবে। তাহলে এখানে দেখেন যে 0 1 2 3 4 টোটাল 5টা হয় না, যে 1 2 3 4 5 0 থেকে শুরু করতেছি আমরা। সো সে বেসিক্যালি মেমোরিতে এইটুক জায়গা আমার এই অ্যারেটার জন্য অ্যালোকেট করে দিবে। এই জায়গাতে আমার এই অ্যারেটা ছাড়া আর কোনো কিছুই থাকতে পারবে না। বেসিক্যালি সে আমার কম্পিউটারকে বলে দিছে যে মেমোরির এইটুক জায়গা আমি নাম্বারস অ্যারেটার জন্য দখল করে নিলাম, এই জায়গায় তুমি এই নাম্বারস ছাড়া অন্য কিছু রাখতে পারবা না। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? জি না স্যার। না স্যার। ওকে, সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন অ্যারেটাকে আমরা দুইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা যদি অ্যারেতে কোনো কিছু ইনিশিয়ালাইজ না করি, অ্যারেতে যদি আমি কোনো ভ্যালু আগে থেকে না ঢুকাই, তাহলে এইখানে বেসিক্যালি আগে আগে তো কোনো না কোনো প্রোগ্রাম এই মেমোরিটা ইউজ করছিল, তাই না? আমার কোড ব্লকস না হইলেও অন্য কোনো প্রোগ্রাম তো এই মেমোরির জায়গাটা ইউজ করছিল। কোড ব্লকস এটাকে নাম্বারসের জন্য ফিক্স করে দেওয়ার আগে অন্য কেউ এটাতে ইউজ করছিল। সো অন্য কেউ এখানে কোনো ওর প্রয়োজনে অন্যান্য কতগুলো উইয়ার্ড নাম্বার স্টোর করে রাখছিল, তাই না? সো এখনো এই নাম্বারগুলো এখানে থেকে যাবে না। জি স্যার। সো এটা তো আমি চাই না, আমি চাই যে আমার অ্যারেটা ক্লিন থাকুক। ঠিক আছে, সো এই জন্য আমার অ্যারেটা আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। ডিক্লেয়ার করার সময় আমি বলে দিতে পারি যে ওর লোকেশনগুলোতে আসলে কি কি থাকবে। সো বেসিক্যালি আমি যদি 0 লিখতে চাই, আমার এখানে 10টা 0 লিখতে হবে, হুইচ ইজ পেইনফুল। আমি 10টা 0 লিখতে পারি, বাট আমি যদি শুধু একটা 0 লিখি তাও সেম কাজ হবে, সে পুরা অ্যারেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে। ঠিক আছে, সো 0 দিয়ে আসলে ইনিশিয়ালাইজ হয়েছে কিনা সেটা আমরা বুঝার চেষ্টা করি। ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে আমি এই সবগুলা অ্যারের সবগুলা ভ্যালু যোগ করব। সো আমরা জানি যে ফর সাম ইকুয়ালস টু সাম প্লাস, দেখেন এইখানে আমি একটা ইন্টারেস্টিং কাজ করব, সেটা হচ্ছে নাম্বারস আই। সো এই কোডটা বেসিক্যালি যা করতেছে যে আপনার আই এর ভ্যালু 0 হইলে এখানে সামের সাথে নাম্বার 0 যোগ করতেছে। তারপরের বারে কি হবে, আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু 1 বেড়ে যাবে। সো বেসিক্যালি আই এখানে ইন্ডেক্স হিসাবে কাজ করতেছে। সো পরবর্তী বারে সামের সাথে যোগ হবে কি নাম্বারস 1, এর পরের বারে সামের সাথে যোগ হবে নাম্বারস 2। সো বেসিক্যালি প্রথমবারে আমার এই পজিশনে যেটা আছে সেটা সামের সাথে যোগ হবে, সেকেন্ড বারে এই পজিশনে যা আছে সেটা সামের সাথে যোগ হবে, থার্ড বারে এই পজিশনে, ফোর্থ বারে। বেসিক্যালি বুঝতে পারতেছেন মানে? সো আমার হচ্ছে আলাদা আলাদা করে সবগুলো যোগ করতে হয় নাই, এই ফর লুপের মাধ্যমে আমি পুরো অ্যারেটা এভাবে যোগ করে ফেলছি। দেন আমরা প্রিন্ট করে দেখি সামটা কত আসলো। সো বেসিক্যালি সাম ইজ 0 আসার কথা, সো সেটাই আসছে। এখন দেখেন আমি যদি ইনিশিয়ালাইজ না করতাম তাহলে কি ঝামেলা হইতো। আমি নাম্বারসের ভিতর কিছু দিই নাই, সো আমি এক্সপেক্ট করব কি সবগুলা নাম্বার যোগ করলেও স্টিল 0 আসার কথা। সো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, দেখেন সাম ইজ একটা হাবিজাবি ভ্যালু চলে আসছে। সো
সো আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করব তখন ওটাকে অবশ্যই কি করতে হবে, সামহাউ ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি যদি কোনো কিছু না দিয়ে আমি যদি ওকে জাস্ট বলি যে ইনিশিয়ালাইজ হও, তাহলে সে জিরোতে ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং সাম ইজ জিরো আসবে। এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে যে অ্যারেকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে সামহাউ? জি স্যার। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে আমি কম্পাইল টাইমে ইনিশিয়ালাইজ করে ফেলছি। সো কম্পাইল টাইমে ইনিশিয়ালাইজ করার অসুবিধা হচ্ছে আমি যদি নাম্বারসগুলো আমাকে আগে থেকে বলে দিতে হবে 3 5 6 3 5 5 ধরেন 6 এরকম 4টা নাম্বার বলে দিলাম। যেহেতু 4টা বলে দিছি তাহলে বাকিগুলো জিরো, বাকি 6টা জিরো হিসাবে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। কিন্তু এই অ্যাপ্রোচটার অসুবিধা হচ্ছে আমার নাম্বারটা কম্পাইল টাইমে আমাকে বলে দিতে হচ্ছে, প্রোগ্রামটা লেখার সময় বলে দিতে হচ্ছে যে এই অ্যারের ভিতর নাম্বারগুলো কি কি হবে। কিন্তু আমার অনেক সময় রান টাইমে এটা ডিক্লেয়ার করতে হইতে পারে, বেসিক্যালি ইউজার থেকে ইনপুট নিতে হইতে পারে। সো আমি চাইলে এটাকে কম্পাইল টাইমে ইনিশিয়ালাইজ না করে রান টাইমেও ইনিশিয়ালাইজ করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা এভাবে একটা কোড লিখতে পারি, ফর আই যে দিয়ে লিখি ইন্টিজার j ইকুয়ালস টু 1, আচ্ছা এটা যেহেতু আমাদের ম্যানুয়ালি করতে হবে আমরা সাইজটা একটু কমাই নিই, 4টা ধরলাম। তারপর আই সো বেসিক্যালি আমরা একটা স্ক্যানএফ এর মাধ্যমে একটা ভেরিয়েবলে যেরকম ইউজার ইনপুট নিছিলাম সেরকম করে আমার এর ভিতরেও আমি ইনপুট নিতে পারি। ঠিক আছে, সো বেসিক্যালি আমার এই ক্ষেত্রে ভেরিয়েবলটা হচ্ছে কি নাম্বারস জে। সো প্রথমবারে আমি নাম্বারস জিরোতে আমার ভ্যালুটা ঢুকাবো, সেকেন্ডবারে নাম্বারস ওয়ানে গিয়ে ভ্যালুটা ঢুকাবো, থার্ডবারে নাম্বারস টুতে গিয়ে ভ্যালুটা ঢুকাবো, এভাবে চলতে থাকবে এর শেষ পর্যন্ত। সো এটা হচ্ছে কম্পাইলটা রান টাইমে ইনিশিয়ালাইজেশন করা। সো বিল্ড এন্ড রান। সো এখন হচ্ছে আমি এই যে একটা একটা করে ভ্যালু দিচ্ছি, প্রত্যেকবার এন্টার টিপতেছি। কিছু একটা গন্ডগোল করছি। এই যে এটা নাম্বারস ইজ স্মলার দেন 4 হবে এখানে, কন্ট্রোল এস, বিল্ড এন্ড রান। সো বেসিক্যালি আমি 4টা ভ্যালু দিলাম, 4টায় 4 দিছি, তাহলে 4 4 16 হওয়া উচিত, ঠিক মতো আসছে। সো এইখানে দেখেন আমি যখন এখানে লেস দেন 10 দিছি, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমি অ্যারেটা ডিক্লেয়ার করছি কয়টা ঘরের জন্য, 4টা ঘরের জন্য। আমি মেমোরিতে 4টা ঘর ডিফাইন করছি, তাই না? এই যে মেমোরিতে আমি 4টা ঘর ওর জন্য অ্যালোকেট করছি। কিন্তু এইখানে আমি সেকেন্ড ফর লুপটাতে কি করছিলাম, এখানে আই এর ভ্যালু 0 থেকে শুরু করে 9 পর্যন্ত গেছিলাম। তাহলে বেসিক্যালি আমি 10টা ঘর অ্যাক্সেস করছি, মানে 0 1 2 3 এর পরে নাম্বারস 4 এও গেছি, নাম্বারস 5 এও গেছি, কিন্তু বেসিক্যালি ওগুলো তো এর মধ্যে নাই। এটা তো এই অ্যারেটার বাইরের জিনিসপাতি, তাই না? যেহেতু আমি অ্যারেটা 4 ঘরের জন্য ডিফাইন করছি। সো বাইরের জিনিসপাতি আমি অ্যাক্সেস করার পরও সি কিন্তু আমাকে কোনো ওয়ার্নিং দেয় নাই, কোনো লাইক কোনো এরর টেরর দিয়ে আমাকে সতর্ক করে দেয় না যে কিছু একটা ভুল হয়ে গেছে। সো বেসিক্যালি সে আমাকে রান করতে দিছে প্রোগ্রামটা, এবং রান করে সে আমাকে একটা ভুলভাল আনসার দিয়ে দিচ্ছে, দেখেন।
সো একটা 4 4 হওয়ার কথা, কিন্তু একটা ভুলভাল আনসার দিয়ে দিছে। সো এখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি অ্যারেটা যত ঘরের জন্য ডিফাইন করছি তত ঘর পর্যন্তই অ্যাক্সেস করতে পারবো। সো বেসিক্যালি আমার অ্যারের সাইজ যদি 4 হয়, তাহলে আমি 0 1 2 3 এই 4টা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো। অন্য ইন্ডেক্স যদি আমি অ্যাক্সেস করি, 3-এর চাইতে বড় ইন্ডেক্স যদি আমি অ্যাক্সেস করি, অনেকগুলো ভুলভাল জিনিস আমার প্রোগ্রামে চলে আসবে। সো এই জিনিসটা আমাকে ম্যানুয়ালি হিসাব রাখতে হবে, মানে ম্যানুয়ালি মাথায় রাখতে হবে প্রোগ্রামার হিসাবে, যে আমি অ্যারেটা যেহেতু 4টা এলিমেন্টের জন্য ডিক্লেয়ার করছি, সো আমি ইন্ডেক্সিংও করতে পারবো 4 বার, এর বেশি করতে পারবো না। মানে যদি আমার অ্যারের সাইজ 4 হয়, তাহলে আমার ইন্ডেক্স হবে 0 1 2 3। যদি অ্যারের সাইজ 5 হয়, আমার ইন্ডেক্স হবে 0 1 2 3 4। সো অ্যারের সাইজ 10 হলে 0 1 2 3 থেকে 9 পর্যন্ত। অ্যারের সাইজ 1 কোটি হইলে বেসিক্যালি, ফর এক্সাম্পল, অ্যারের সাইজ 1 কোটি 1 হইলে আপনার 0 থেকে 1 কোটি পর্যন্ত যাইতে পারবেন, এরপরে আর যাইতে পারবেন না। ঠিক আছে? যাইলে কিন্তু সি আপনাকে মানা করবে না, জাস্ট প্রোগ্রামটা ভুল হয়ে যাবে আর কি। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। স্যার আরেকবার বলেন। কোন জিনিসটা? কোন জিনিসটা বুঝেন নাই? স্যার এর মান 0 থেকে 1 কোটি, তার মানে কি মানে 1 কোটি 1? আচ্ছা, 1 কোটি 1 কোটি বাদ দেন, ওইটা অনেক জটিল হয়ে যাচ্ছে। সো ফর এক্সাম্পল, আপনার জি। অ্যারেতে 5টা এলিমেন্ট আছে, তাহলে আপনি ইন্ডেক্সিং কত পর্যন্ত করতে পারবেন? প্রথম ঘরটাকে আপনি 0 বলতেছেন, 0 আপনার হাতে গুনতে 0 থেকে থাকেন 4। 0 থেকে 4। আপনার অ্যারেতে যদি 35টা জিনিস থাকে, আপনি কত থেকে কত পর্যন্ত যাইতে পারবেন? 0 শূন্য থেকে থেকে, 34। হ্যাঁ এক্স্যাক্টলি 0 থেকে 34 পর্যন্ত যাইতে পারবেন। এর চাইতে বেশি যদি যান, তাহলে লাইক ওই অ্যারের বাইরের জিনিসপাতি আপনার প্রোগ্রামে চলে আসবে, মানে যেটা আপনি ডিক্লেয়ারই করেন নাই, উল্টাপাল্টা জিনিস। ওই যে মেমোরিতে এর পরে যে জিনিসগুলো আছে, এগুলো হয়তো অন্য কোনো প্রোগ্রাম অন্য কোনো কাজে স্টোর করছে, সেগুলো আপনার প্রোগ্রামে চলে আসবে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে একটা 5 সাইজের অ্যারে। তো এটাতে যদি আমি ইন্ডেক্স 4 এর চাইতে বেশি যাই, সে পরবর্তীতে এই জায়গায় যাবে, এরপরে এই জায়গায় যাবে। কিন্তু এই জিনিসগুলো তো আমি ডিফাইন করি না, এগুলো অন্য কোনো প্রোগ্রাম অন্য কোনো কাজে হয়তো ডিফাইন করছে। সো ওগুলা আমার প্রোগ্রামে চলে আসলে সমস্যার কথা না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বেসিক্যালি আমরা অ্যারে ইউজ করতে জানি, তাহলে আমরা অ্যারে দিয়ে ইউজফুল কিছু করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমরা এটাকে অ্যাভারেজ বের করার জন্য ব্যবহার করতে পারি। সো আমরা জানি যে এখানে আমরা 4টা নাম্বারের সাম করছি, তাহলে অ্যাভারেজ করতে হলে জাস্ট কি করতে হবে? অ্যাভারেজ ইন্টিজার অ্যাভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই 4। ঠিক আছে? তাহলে আমি এখানে n এর ভ্যালু যদি 4 বলে দিই, ফর এক্সাম্পল আমি উপরে একটা, সো বেসিক্যালি আমি যদি 4 গুলা সব সাইজ দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমার অ্যাভারেজটা পাওয়া উচিত, তাই না? এই প্রোগ্রামটা বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? আমি উপরে একটা নতুন ধরনের সিনট্যাক্স লিখছি, কিন্তু এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি, তাই না? আমি সাইজ নামের একটা ম্যাক্রো ডিফাইন করছি, এটা কিন্তু ভেরিয়েবল না, এটাকে বলা হচ্ছে ম্যাক্রো। সো
সো এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্টের মতো আচরণ করে। সো এটার ভ্যালু যে 4 হবে সেটা আমি উপরে বলে দিছি। সো আমার অ্যারেটা আমি ডিফাইন করছি হচ্ছে 4 সাইজের। সো এটাতে 4টাই ভ্যালু থাকবে। দেন আমি প্রত্যেকটা লুপে 4 বার করে চালাইছি। সো 4 বার করে চালাইছি মানে আমার অ্যারেতে 4টা ভ্যালু স্টোর হয়েছে। তারপরে ওই 4টা ভ্যালুকে আমি যোগ করছি। যোগ করার পর সাইজ দিয়ে ভাগ করে আমি অ্যাভারেজ বাইর করছি। এই প্রোগ্রাম বুঝতে কি কারো সুবিধা হয়েছে? না স্যার। ওকে। সো এটা কাজ করার কথা। বিল্ড অ্যান্ড রান। 4টা ভ্যালু দিলাম ধরেন 2, 3, 4, 5। সো অ্যাভারেজ করলে সাম, আচ্ছা এখানে যে অ্যাভারেজ লিখতে হবে। না লিখলেও হতো। সো বেসিক্যালি আমি যদি 4কে অ্যাভারেজ করি তাহলে 4ই আসা উচিত। সো এই প্রোগ্রামটা তাহলে কাজ করতেছে। এখন আমি যদি সাইজের ভ্যালু 100 করে দিতাম তাহলে সে আমার কাছ থেকে 100টা ভ্যালু নিত। 100টা ভ্যালু নিয়ে সেটার অ্যাভারেজ বের করে দিত না? জি স্যার। আমার স্টুডেন্টের ওই যে আমি প্রথমে যে প্রবলেমটার কথা বলছি, 50 জন স্টুডেন্টের অ্যাভারেজ হাইট যদি আপনার বের করতে হয়, আপনি জাস্ট এখানে সাইজের ভ্যালু 50 দিয়ে দিবেন। তারপর 50টা স্টুডেন্টের হাইটগুলো আপনি ইনপুট দিবেন, সে আউটপুটে আপনাকে অ্যাভারেজটা কত বলে দিবে। সো বেসিক্যালি আপনি আপনার একটা মাত্র অ্যারেই আপনাকে ডিফাইন করতে হয়েছে, 50টা আলাদা আলাদা ভেরিয়েবল আপনাকে ডিফাইন করতে হইল না আর। ঠিক আছে? স্যার একটা দশমিক সংখ্যা নিয়ে একটু অ্যাভারেজ বের করেন স্যার। ওইটা তো আগের ডিসকাশন। আর তাছাড়া কয়েকজন এখনো হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই। সো বেসিক্যালি ওনাদের জন্য সলিউশন হয়ে যাবে এটা। So, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ দশমিক স্যার, করতে হলে অ্যাসাইনমেন্ট তো জাস্ট স্যার আপনি গতকাল। এখানে ফ্লোট দিয়ে আপনি টাইপ কনভার্সন করবেন, এটাকে ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করবেন। তারপর এখানে স্যার এইটা এটা বুঝছি স্যার, এগুলো পার্সেন্ট এফ বুঝছি স্যার। দিবেন তাহলে। ওইগুলো সব ফ্লোট করতে হবে। হ্যাঁ, জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। ওকে। আচ্ছা এবার স্যার ওই যে উপরে যে স্যার, স্যার ওই যে উপরে যে জিনিসটা আপনি করছেন, এটা কি বলছেন যেন ভুলে গেলাম, ম্যাক্রো। তো হ্যাঁ, হ্যাঁ। এইটার কাজটা তো স্যার আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তো করতে পারতাম, এটার সুবিধাটা কি স্যার? আচ্ছা এটার সুবিধা অ্যাকচুয়ালি এইখানে বোঝা যাবে না। এটার সুবিধা বোঝা যায় যখন আপনার কোডটা মাল্টিপল ফাইলে থাকে। ফর এক্সাম্পল আমার কোডটা হচ্ছে কয়েকটা আলাদা আলাদা ফাইলে অনেকগুলো ফাংশন আছে। এখন তো আমরা জাস্ট একটা মেইন ফাংশন ধরে কাজ করতেছি, তাই না? সো আমরা সামনের 2 ক্লাস পরে মেবি হচ্ছে দেখবো যে আমার কোডগুলা, আমরা যে কোডগুলা বারবার করতে থাকি, রিপিট করতে থাকি, সেগুলো আমরা চাইলে একটা ফাংশনের ভিতর ঢুকাই ফেলতে পারি। সো ফাংশনটা হচ্ছে মেইন ফাংশনের বাইরে থাকবে, আমি জাস্ট ওকে কল করে করে চালাবো। সো ওই ফাংশনটা আমার এই মেইন ফাংশনের বাইরে লিখতে পারবো, কিন্তু এটা স্টিল একই ফাইলে আছে। আবার দেখা যায় কি যে আমরা লাইব্রেরি ফাইলগুলো ধরে আনতেছি, যে প্রিন্টএফ ফাংশনটা আমরা ধরে আনছি, এটার কোডটা তো কোথাও না কোথাও লেখা আছে, তাই না? ওটা আরেকটা ফাইলে লেখা আছে। সো ওই ফাইলের ভেরিয়েবলগুলো যখন আমি লাইক অ্যাক্সেস করতে চাবো, তখন ওগুলোকে ম্যাক্রো হিসাবে ডিফাইন করলে বেটার হয় আর কি। আর তাছাড়া ম্যাক্রো হিসাবে ডিফাইন করে দিলে এগুলো কনস্ট্যান্টের মতো আচরণ করতেছে। সো ফর এক্সাম্পল আপনার একটা প্রোগ্রামে আপনার পাই অনেকবার ইউজ করতে হবে। এই যে আমরা ম্যাথে যে পাই পাই ইউজ করি না, 3.1416। সো আপনি পুরো প্রোগ্রামে বিভিন্ন জায়গায় হচ্ছে 3.1416 না লিখে জাস্ট সিম্পলি পাই লিখলে আপনার জন্য সুবিধা না? জি স্যার, হ্যাঁ। সো ম্যাক্রোর কাজ হচ্ছে এটা, যাতে আপনার এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো বারবার হচ্ছে লিখতে না হয় আর কি। আর বেসিক্যালি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তো আপনি ভুলে কোথাও ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে ফেলতে পারেন, ওইটা তো আর কনস্ট্যান্ট থাকতেছে না, তাই না? কিন্তু আপনি যদি এইভাবে ম্যাক্রো জি স্যার। ডিফাইন করে দেন তাহলে ওইটা আপনি কোথাও চেঞ্জ, আপনি চাইলেও এখানে লিখতে পারবেন না যে
এখন পাই আমি উপরের ম্যাক্রো হিসাবে ডিফাইন করছিলাম 3.1416, কিন্তু এখন এটাকে 30,000 বানাই দিচ্ছি। এটা কিন্তু নিবে না, দেখেন। স্যার এইটা কি স্যার এরর দেখাবে? হ্যাঁ, এরর দেখাবে, এই যে এরর দেখাইছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝছি। সো এরকম কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য আপনি ম্যাক্রোগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আধা মিনিট একটা ব্রেক নিই, এর ওকে। মধ্যে আপনারা ডিসকাস করতে পারেন চাইলে। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এবার একটু ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এখন আপনার হাইটগুলো দেওয়া আছে, হাইটগুলো নাম্বারের ভিতর আছে। এখন আপনি অ্যাভারেজ বাইর না করে আপনি ম্যাক্সিমাম হাইট কত সেটা বাইর করতে চান, ঠিক আছে। সো ম্যাক্সিমাম হাইট বের করার কোনো ওয়ে বলতে পারবেন? একটা অ্যারেতে এখানে 100টা 1000টা জিনিস থাকতে পারে, ম্যাক্সিমাম জিনিসটা আমি কিভাবে বের করব? ফর এক্সাম্পল, একটা অ্যারের ভিতর এলিমেন্টগুলা হচ্ছে এরকম 20, 25 এরকম করে যাচ্ছে যাচ্ছে 1000টা ভ্যালু আছে। সবচেয়ে স্যার বড়। একটা অ্যারের ভিতরে স্যার আহ, আমার যে কয়টা ইচ্ছা 8টা 10টা আমি জায়গা নিতে পারি। তো হুম, এই জায়গাগুলোর কি স্যার কোনো নাম আছে? নাম নাম বলতে ওই যে আপনি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেহেতু একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আপনার অ্যারেটা ডিফাইন করছেন। সো বেসিক্যালি আপনি একটা অপারেশন করেই ওই জিনিসটা, ধরেন আপনি 30 নাম্বার, আপনার 1000 জন স্টুডেন্ট আছে, আপনি 1000 জন স্টুডেন্টের হাইট এই নাম্বার সেরেতে স্টোর করা আছে। সো আপনি হচ্ছে 30 নাম্বার স্টুডেন্টের হাইট কত সেটা দেখতে চান, তাহলে জাস্ট সিম্পল নাম্বারসের ভিতর 29 লিখবেন, তাহলে তো পেয়ে গেলেন। ও,
আপনি ধরেন 500তম স্টুডেন্টের জন্য বাইর করতে চান, তাহলে নাম্বারসের ভিতর ইন্ডেক্সিং কত বসাবেন? 499 বসাবেন। জি স্যার। হ্যাঁ, এখন কথা তাহলে হচ্ছে এই ম্যাক্সিমাম 1000টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা এটা খুঁজে বের করতে হবে। এটা কিভাবে করা সম্ভব? স্যার এটা ই ফিল্ড দিয়ে করা যাবে, কিন্তু সেটা তো অনেক, পুরো এই যে 1000টা নাম্বার থাকলে আমার প্রায় 1000 বার লেখা লাগবে। এর ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা এটা তো স্যার এখন পর্যন্ত জানা নেই। হ্যাঁ, সো ইফ এলস যদি 1000টা লিখতে হয় তাহলে নিশ্চয়ই এটা ভালো সলিউশন না। তাহলে ভালো জি সলিউশন স্যার, কি হইতে পারে? সেটাই স্যার, কারণ এটা তো এখন পর্যন্ত স্যার জানা নাই, যত তো শিখছি। হ্যাঁ, একটু চিন্তা করেন। সোহেল রানা, আপনি বলেন, কোনো ওয়ে আছে? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওয়ে আছে তো মনে হয় স্যার। হ্যাঁ, কিরকম? আর ওই প্লাস প্লাস করতে হবে, ও বারবার ঘুরতে থাকবে। আচ্ছা, সো বেসিক্যালি ফর লুপ ইউজ করতে হবে। ওকে। জি স্যার, হ্যাঁ, প্লাস প্লাস করে দিতে হবে, তাহলে ও ঘুরতে থাকবে। এক হুম। হাজার দিয়ে দিলে ও 1000 পর্যন্ত যাবে। হ্যাঁ, 1000 পর্যন্ত, কিন্তু কার সাথে কাকে কম্পেয়ার করবে? এখানে তো 1000টা নাম্বার, কোনটা কোনটা কোনটার চাইতে বড়, মানে 1000টা নাম্বারকে কিভাবে কম্পেয়ার করে ম্যাক্সিমাম নাম্বার বাইর করা সম্ভব? স্যার ওই যে যে আপনি ডিক্লেয়ার করছেন না, যে ইকুয়ালস টু জিরো স্যার, হুম। ওই জায়গায় করতে হবে আর কি, যে প্লাস প্লাস আই দিচ্ছেন, যে ইকুয়াল টু ফাইভ। সো আর একটু বেসিক্যালি ভাবতে এটা, হবে স্যার। আচ্ছা আমি হচ্ছে এটা বলে দিই। সো ফর এক্সাম্পল আপনি 1000টা করতে হবে, কিন্তু আপনার চিন্তা করার সময় তো আপনার 1000টা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি জাস্ট 4টা বা 5টা নাম্বার নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? কিন্তু আপনি অ্যালগোরিদমটা এমনভাবে ডিজাইন করবেন যাতে এটা কি 1000টার জন্য খাটে, 1 কোটিটার জন্য খাটে, 1 বিলিয়নটার জন্য খাটে। সো ফর এক্সাম্পল আপনার নাম্বারগুলো হচ্ছে এরাতে এরকম: 0 পজিশনে আছে 10, তারপর 1 পজিশনে আছে ফর এক্সাম্পল 12, 2 পজিশনে আছে ফর এক্সাম্পল 6, 3 পজিশনে আছে ধরেন 2। ঠিক আছে, এখন আপনি ম্যাক্সিমাম নাম্বার বের করতে চান, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমার অ্যারে যদি এতটুক পর্যন্ত নিই, আমার অ্যারেতে যদি আমি জাস্ট এতটুক পর্যন্ত দেখি, তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত? 10। 10। তারপর যদি আমি অ্যারেটা এতটুক পর্যন্ত দেখি, তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত? 12। তারপর যদি অ্যারেটা এতটুক পর্যন্ত দেখি, 12। এতটুক পর্যন্ত দেখি, 12। এক্স্যাক্টলি। সো অ্যালগোরিদম আপনি পেয়ে গেছেন। সো প্রথমবারে হচ্ছে আপনি অ্যারেটা যেহেতু শুধুমাত্র শূন্য পজিশনে দেখতেছেন, তাহলে শূন্য পজিশনে যাই থাকুক না কেন সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। ঠিক আছে? জি স্যার, সো জি স্যার। এটা হচ্ছে আমার যখন আমি আই ইকুয়ালস টু জিরো, মানে প্রথম ইটারেশনে আর কি। সো বেসিক্যালি আই ইকুয়ালস টু জিরোতে আমি দেখলাম যে আমার ইন্ডেক্সে, 0তম ইন্ডেক্সে যাই আছে সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। আই ইকুয়ালস টু যখন ওয়ানে যাব, আই ইকুয়ালস টু ওয়ানে আমার এর ভিতর কি আছে? 12 আছে। আমি দেখলাম কি কারেন্ট ম্যাক্সিমামের চাইতে এই ভ্যালুটা বড়, তাই না? তাহলে আমি ম্যাক্সিমামে এই 10 জিনিসটা চেঞ্জ করে দিয়ে ম্যাক্সিমাম কত করে দিব? 12। 12 করে দিব। তারপর আমি পরের ঘরে গেলাম, আই ইকুয়ালস টু 3। এখন আমি আবার দেখতেছি যে কারেন্ট জিনিসটা ম্যাক্সিমামের চাইতে ছোট, তাহলে আমার কিছু করার দরকার নাই, ম্যাক্সিমাম স্টিল 12। আই ইকুয়ালস টু, সরি এটা 2 ছিল। সো আই ইকুয়ালস টু 3তে গেলে আমি স্টিল দেখতেছি আমার এখানের ভিতর 2 আছে, কিন্তু ম্যাক্সিমাম অলরেডি হচ্ছে 12। তাহলে 2 জিনিসটা তো স্টিল 12-র চাইতে ছোট, তাহলে ম্যাক্সিমাম কি থাকলো? 12ই থাকলো। সো আমরা যদি এরকম একটা ম্যাক্সিমাম নামে একটা ভেরিয়েবল ডিফাইন করি, সেটাকে যদি আই ইকুয়ালস টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি,
তারপর এই বাকিগুলা যদি একটা একটা করে দেখতে থাকি, যখনই আমার এই ইন্ডেক্সের ভিতর গিয়ে যে ভ্যালুটা পাবো সেটা ম্যাক্সিমামের চাইতে যখনই বড় হয়ে যাবে, আমি ওই ভ্যালুটা নিয়ে এসে ম্যাক্সিমামের ভিতর রাখবো। আর যদি এটা ছোট হয় তাহলে কিছুই করব না, ছোট বা সমান হইলে কিছু করব না, ম্যাক্সিমামকে ম্যাক্সিমামের জায়গায় রেখে দিব। তাহলে তো পুরা অ্যারেটা যখন আমি ঘুরে আসব তখন আমি ম্যাক্সিমাম নাম্বারটা এর মধ্যে পেয়ে যাব না। জি স্যার। ওকে, সো এটাই আমরা কোড করার চেষ্টা করি। সো বেসিক্যালি এখন আমার এটা দরকার নেই। সো এটাকে আমরা বলি ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমামের ভিতর আমি শুধু জাস্ট প্রথম এলিমেন্টটা রাখলাম, নাম্বার 0টা নিয়ে এসে ম্যাক্সিমামের ভিতর রাখলাম। তারপর যে এখন ম্যাক্সিমাম 0তে আছে, নাম্বার 0-র ভিতর যাই থাকুক না কেন সেটা এখন ম্যাক্সিমামের ভিতর আছে। ইফ নাম্বারস আই, এই আইতম ইন্ডেক্সে গিয়ে যদি আমি ম্যাক্সিমামের চাইতে বড় কোনো সংখ্যা পাই, তাহলে বেসিক্যালি আমরা কি করতে চাই, ম্যাক্সিমামের ভ্যালুটা আপডেট করতে চাই। ম্যাক্সিমাম সমান তাহলে নাম্বারস আই হবে। ঠিক আছে, দেন ওকে, সো এটা বিল্ড অ্যান্ড রান। সো আমার এরর সাইজ হচ্ছে 4 ছিল, তাহলে আমার 4টা নাম্বার ইনপুট দিতে হবে, 10, 12, 6, 2। আমরা যে নাম্বারগুলো দিয়ে এক্সাম্পল দেখছি সেগুলাই দিই। কিছু একটা ঝামেলা হয়েছে, আচ্ছা সাইজ 100 দিয়ে গেছে। বিল্ড অ্যান্ড রান। আচ্ছা, এই ম্যাক্স নামটা ইউজ করা যাবে না। এটা হচ্ছে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে সিতে কিছু কিওয়ার্ড আছে, ওগুলো আমরা ইউজ করতে পারি না ভেরিয়েবলের নাম হিসাবে। সো এই ম্যাক্সটাকে আমি চেঞ্জ করে এম দিয়ে দিচ্ছি সব জায়গায়। আর উপরে কিছু কোড পার্সেন্ট করা এফ, আছে ওইগুলোর জন্য পার্সেন্ট, সমস্যা হচ্ছে নাকি? না না না, ওই যে পার্সেন্ট এফ দিয়ে রাখছিলাম এখানে, পার্সেন্ট ডি হবে। পার্সেন্ট দিয়ে হবে। আচ্ছা, নেক্সট টাইম থেকে আমার হচ্ছে আলাদা ফাইল লেখাটাই সেফ, টাইম বাঁচাইতে গিয়ে উল্টা টাইম লস হয়ে যাচ্ছে। সো সে হচ্ছে ম্যাক্সিমাম ইজ 12, এটা ঠিক মতো প্রিন্ট করলো। ঠিক আছে, সো মিনিমাম বাইর করার অ্যালগোরিদম আপনারা নিজে নিজে লিখতে পারবেন না? জি স্যার পারবো। সো বেসিক্যালি এখন যদি আমার সাইজ 1 কোটিও হইতো, সে আমার থেকে জাস্ট 1 কোটিটা নাম্বার নিত, এই অ্যালগোরিদমের থ্রুতে হিসাব করে সে ম্যাক্সিমাম নাম্বারটা ঠিকই আমাকে কি করতে পারতো, আউটপুট দিতে পারতো। ঠিক আছে, আর এই জায়গাতে ইলস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই নাকি স্যার? ইফ ব্যবহার করলে হয়ে যাবে। এলস আমার তো হচ্ছে জাস্ট নাম্বার, আমি কোনো একটা ইন্ডেক্সে গিয়ে যদি ম্যাক্সিমামের চাইতে বড় কিছু পাই তাহলে ওইটাই হচ্ছে আমার নতুন ম্যাক্সিমাম। কিন্তু ম্যাক্সিমামের চাইতে ছোট কিছু পাইলে তো আমার কিছু করা লাগতেছে না। যদি ছোট কিছু পাইলেও আমার কিছু করা লাগতো তখন আমি গিয়ে এলসে ঢুকতাম। ঠিক আছে,
যদি এই কন্ডিশনটা মিথ্যা হইলে আমার কিছু করা লাগতো, তখন হচ্ছে আমি গিয়ে এলসে ঢুকতাম। কিন্তু এই কন্ডিশনটা মিথ্যা হইলে তো আমার কিছু করতে হচ্ছে না, জাস্ট এই কন্ডিশনটা সত্যি হইলে আমার কিছু করতে হচ্ছে। এজন্য শুধু ইফ ব্লকটাই এনাফ। ঠিক আছে, আপনি এলস লিখতে পারেন, এলস এর ভিতর জাস্ট হাবিজাবি করতে পারেন, কিছু একটা প্রিন্ট করতে পারেন, কেউ আপনাকে বকা দিবে না। ঠিক আছে, কিন্তু এটাই মোমেন্টে দরকার নেই আর কি। আচ্ছা আচ্ছা, আজকে আমি বেসিক্যালি বাইনারি সার্চ এবং সিলেকশন সর্ট দেখাইতে চাইছিলাম, তো আজকে মনে হচ্ছে এগুলা দেখানোর মতো টাইম হবে না। তো এগুলা আসলে প্রথমে অ্যালগোরিদমটা খাতায় বুঝাইতে হবে, মানে বোর্ডে বুঝাইতে হবে, দেন কোড বুঝাইতে হবে। সো এটা সময় সাপেক্ষ ব্যাপার, সো আমরা এটা নেক্সট ক্লাসে নিয়ে যাই আর কি। ঠিক আছে, সো অ্যারের কনসেপ্ট ঠিক কি আছে। মোটামুটি বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি না স্যার, যতটুকু বুঝাইছেন পুরোপুরি ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, ওকে।